এখন দেখবেন ব্যবসা বাণিজ্য নিয়ে পর্যালোচনা এবং বিশ্লেষণ ভিত্তিক সেগমেন্ট বি-স্টক, যেখানে থাকছেন একজন বিশিষ্ট চিকিৎসক। সুপ্রিয় দর্শক, বি-স্টকে আজ আমাদের সাথে আছেন থাইল্যান্ডের ব্যাংকক হসপিটালের খ্যাতনামা চিকিৎসক ডাক্তার শক্তি আর পল। স্যার, কথা বলতে চাই আপনার সঙ্গে, জানতে চাই বেশ কিছু বিষয়ে। বর্তমান সময়ে বিশ্বব্যাপী সুবর্ণ জীবন বা সুস্থ বার্ধক্যকে আপনি কিভাবে দেখছেন? আমরা তো সবাই জন্ম হয়ে বাচ্চা থাকি, তারপর আস্তে আস্তে বড় হয়ে একটা সময় আসে মানুষ আমরা বলি বয়স্ক হয়ে গেছে। তো আগের দিনে বলতো 60 বছর হলে অনেক বয়স হয়ে গেছে, এখন আবার এটাকে অনেক দেশে এটাকে বলে 70 হলো এটা বয়স্ক। সো এটার দিনে দিনে যেহেতু স্বাস্থ্য ব্যবস্থা এবং অন্য কিছু উন্নত হচ্ছে, তখন আস্তে আস্তে বয়সটা তখন আর মার্জিন হয়ে দাঁড়াচ্ছে না। বেসিক্যালি বয়স হলে যেসব কিছু অসুবিধা আরম্ভ হয় ওইটাকে নিয়ে আমাদের জীবন চলতে হয়, কিন্তু আমাদের উদ্দেশ্য হবে আমরা জীবনটাকে কতটুকু লম্বা বাঁচতে পারি। ওই যে বলছি 120 বছর পর্যন্ত বাঁচতে পারবো কি না, তার সাথে এক লম্বা সময় বাঁচাটা একটা উদ্দেশ্য, কিন্তু তার সাথে আমাদেরকে করতে হবে আমি যাতে সুস্থ সবল থাকতে পারি এই সময়টাতে, যে দীর্ঘ জীবন থাকবো, এটার জন্য আমরা করতে পারি। এই জন্য সুবর্ণ জীবনটা আমরা ফোকাস করি যাতে মানুষ ডিসকারেজ না, আমি বয়স হয়ে গেছে এখন শুধু বাড়িতে সোফায় বসে বসে টিভি দেখবো, এরকম না, আমরা আসলে অ্যাক্টিভ থাকতে পারবো। সো আপনারা একটু সুবর্ণ জীবনের ব্যাপারে সচেতন হন, আপনারা এই ব্যাপারে যেসব প্রিভেন্টিভ কাজগুলো করার ওগুলো করে যান, আর আর্লি ডায়াগনোসিসের জন্য দরকার হলে ডাক্তারের শরণাপন্ন হন, কারণ আর্লি ডায়াগনোসিস হলে আপনি বেস্ট ট্রিটমেন্ট পাবেন। বাংলাদেশে বয়স্ক মানুষের স্বাস্থ্যসেবা উন্নয়নে কি কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করছেন? আমাদের শরীর বয়স্ক হয়ে যায়, তার মধ্যে 1 নম্বর হলো আমাদের ডিএনএ। আমাদের ডিএনএগুলো ওভার টাইম এগুলো চেঞ্জ হয়ে যায় এবং ডিএনএগুলো ক্ষয় হতে থাকে। সায়েন্টিফিক ওয়েতে আজকাল বলা হয় যে আমরা যখন 20 বছর বয়স হয় তখন আমরা আমাদের জীবনের পিকে চলে যাই। এরপর থেকে 20 বছরের পর থেকে আস্তে আস্তে আমাদের শরীরের যেই ম্যাক্সিমাম ক্যাপাসিটি সেটা আস্তে আস্তে কমতে থাকে। যদিও আজকাল খাবার এবং ব্যায়ামের দিয়ে এই 20 বছরকে আরও প্রলং করা যায়, কিন্তু 20 বছরটাকে পিক হিসাবে হিসাব করে সায়েন্টিফিক ওয়েতে হিসাব করে, তাহলে দেখা যায় এই যে 20 বছরে যে আমাদের রিজার্ভ ক্যাপাসিটি থাকলো, এটা সাধারণত প্রতি বছরে 1% করে কমে। তাহলে 1% করে কমলে আমাদের এই 100% শেষ হতে আরও 100 বছর যেতে পারে। তো ম্যাথামেটিক্যালি এটাকে ক্যালকুলেট করা 20 বছর প্লাস আরও 100 বছর, মানুষ কিন্তু 120 বছর বাঁচার একটা ক্ষমতা থাকে, একটা সুযোগ থাকে। এখন সবাই হয়তো ওই সুযোগটা দিতে পারে না, কিন্তু যারা সুযোগ নেয় ওদের আছে। কোনো কোনো দেশে আজকাল অনেক আছে যারা 100 বছরের উপরে বয়স, যেমন জাপান, যেমন স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো, ডেনমার্ক, নরওয়ে, ফিনল্যান্ড, ওইসব দেশে প্রচুর আছে যারা 100 বছর উপর বয়স। তো তার মানে আমরা যদি ওইরকম লাইফস্টাইল ওইরকম কাজ করি, আমরা ওইভাবে থাকতে পারবো। আধুনিক চিকিৎসা প্রযুক্তির ক্ষেত্রে ব্যাংকক হাসপাতাল কতটা এগিয়ে আছে? বাংলাদেশি রোগীদের ভাষা ও যোগাযোগের সুবিধার জন্য কোনো ব্যবস্থা আছে কি? দেখুন, ব্যাংকক হাসপাতালে একটা বেশ উন্নত, যেটাকে বলে টার্সিয়ারি লেভেল কেয়ার। এখানে সব ধরনের জটিল চিকিৎসা করা হয়। সো এখানে যে কোনো ধরনের রোগী যেতে পারে, কিন্তু বাংলাদেশ থেকে বেশিরভাগ যায় হলো জটিল রোগ নিয়ে। এই হার্ট ডিজিজ হতে পারে, ক্যান্সার, ব্রেইন, অর্থোপেডিক্স, তারপরে অনেক সময় আসে যাদের রোগ কোনো ডায়াগনোসিস হচ্ছে না, আমি বলি আনডায়াগনোসড ইলনেস। অনেক সিমটম হচ্ছে, অনেক কষ্ট হচ্ছে, চিকিৎসা নিচ্ছে কিন্তু ভালো হচ্ছে না, তো এটাকে আমি বলি আনডায়াগনোসড ইলনেস। যেহেতু ব্যাংকক হাসপাতালে অনেক ধরনের ডাক্তার আছে, অনেক ধরনের টেকনোলজি আছে, সুতরাং এই আনডায়াগনোসড ইলনেসকেও আমরা ডায়াগনোসড ইলনেসে কনভার্ট করতে পারি। এবং ডায়াগনোসিস যখন কনভার্ট হয়ে যাবে, ডায়াগনোসিস যখন কনফার্ম হয়ে যাবে, তখন আমরা ওইটা চিকিৎসা করতে পারি। হচ্ছে বেস্ট ডক্টর কী করে পাবো, বেস্ট চিকিৎসা কী করে পাবো, আমি সাশ্রয় খরচে, কম খরচে কী করে চিকিৎসা করবো, এগুলো করার জন্য আপনারা ইচ্ছা করলে এই লাইফ অ্যান্ড হেলথের অফিসে আসতে পারেন, কারণ ইনারা ওয়ান স্টপ সার্ভিস, সব কিছু আপনাকে ব্যবস্থা করবে। শুধু এইখানে না, ওখানে গেলে এগুলো আবার ফলো করার জন্য, আপনার এগুলো সব কিছু সাপোর্ট দেওয়ার জন্য ওখানে আবার বাংলাদেশের স্টাফ আছে, ওনারা আপনাকে হেল্প করবেন। সো দিস ইজ এ গুড অপরচুনিটি যে আপনি ইচ্ছা করলেই এখানে আসতে পারেন
এখান থেকে আপনি ব্যাংকক গেলে ওই সাপোর্টটা কন্টিনিউ করবে আপনার জন্য। ব্যাংকক হাসপাতালের অভিজ্ঞতা থেকে বাংলাদেশ কি ধরনের স্বাস্থ্যসেবা মডেল অনুসরণ করতে পারে? একটা মেইন ইস্যু আছে, সেটা হলো ডাক্তাররা প্রতি রোগীর জন্য যতটুকু সময় দেন। আমার মনে হয় যখন বিশেষ করে এই যে জটিল রোগগুলো বললাম যেগুলো আনডায়াগনোসড, এটা করার জন্য খুব সময় দিয়ে ধীরে সুস্থে ডেডিকেট ওয়েতে আগাতে হয়। অনেক সময় এক রোগীর জন্য হয়তো 1 ঘন্টা 1.5 ঘন্টাও লাগতে পারে, এবং তাই করতে হয়, এবং তাই করি আমি, এবং আমাদের হাসপাতালে অনেক ডাক্তারই করে। সো এই জিনিসটা হলো 1 নম্বর। আর 2 নম্বর, এইটা হয়তো ট্যাঞ্জিবল, এটা হলো মেশিন। এই যে ডায়াগনস্টিক টেস্ট, ল্যাব টেস্ট বলুন আর ইমেজিং বলুন, এগুলো ঠিকমতো টেস্টগুলো হচ্ছে কিনা, কারণ টেস্টের ভিতরে অনেক ধরনের ভ্যারিয়েশন ডিফারেন্স হতে পারে। এদের রিয়েজেন্ট ঠিক আছে কিনা, এক্সপায়ার হয়ে গেছে কিনা, রিয়েজেন্টের কোয়ালিটি ঠিক আছে কিনা। সো এইটা আর রেডিওলজিও সেম, এক্সপিরিয়েন্সে ডিপেন্ড করবে রেডিওলজিস্ট টেকনিশিয়ানের উপরে। 3 নম্বর হলো ওষুধ। এখন দেখুন, রোগ হলে সাধারণত ওষুধ দেওয়া হচ্ছে, এখন ওষুধের মান ঠিক আছে কিনা, মানগত ব্যাপার। সেটা আমি বলছি না যে বাংলাদেশের ওষুধের মান খারাপ, আমি বলছি এইটা একটা ইস্যু থাকতে পারে, যে এটা নজর দেওয়া উচিত। কারণ প্রত্যেক দেশে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, এফডিএ কী করে, এই ওষুধ এবং ল্যাব এইসবের মানগুলো ওরা ভেরিফাই করে, এবং আমাদের দেশে ওইটা কতটুকু হচ্ছে এইটা হয়তো দেখার সুযোগ আছে। সো আমি এই অল্প কটাই বলবো। আর ওভারঅল ওই যে বলছি, রুগীরাও সচেতন হয়ে যাওয়া দরকার, যাতে ওনারা বেনিফিটটা পেতে পারেন, যে এই আমি যে ল্যাব টেস্টটা করলাম, এই ল্যাবটা কি আসলে কোয়ালিফাইড কিনা। বাংলাদেশ ও থাইল্যান্ডের স্বাস্থ্য খাতের মধ্যে ভবিষ্যতে কি ধরনের সহযোগিতার সুযোগ রয়েছে? বিদেশি চিকিৎসা নিতে আগ্রহী বাংলাদেশি রোগীদের জন্য আপনার বিশেষ পরামর্শ কি? থাইল্যান্ড তো বাংলাদেশের মতো ছিল ধরুন আরও 40 বছর আগে, কিন্তু এই 40 বছরে থাইল্যান্ড দ্রুত এগিয়ে গেছে। থাইল্যান্ড কিন্তু এখন থাইল্যান্ডের স্বাস্থ্য ব্যবস্থা সিঙ্গাপুর লেভেলে চলে গেছে, স্পেশালি প্রাইভেট হাসপাতালগুলো। সো বাংলাদেশের ওই সুযোগ আছে যে দুই তিনটা ভাবে করা যায়। একটা হলো বাংলাদেশের যারা হসপিটাল অথবা স্বাস্থ্য ব্যবস্থার সাথে জড়িত, ওনারা যদি চেষ্টা করে যে আমরা আমাদের দেশে একটা ভালো হাসপাতাল করব, এবং ওই আমি বলবো না যে এটা কপি করতে থাইল্যান্ড থেকে অথবা সিঙ্গাপুর থেকে, কিন্তু ওই মানটাকে যদি আমরা ধরে রাখতে পারি তাহলে হয়তো হবে। আরেকটা হলো এটা করার জন্য সাধারণত আমরা বলি কোলাবোরেশন, টেকনিক্যাল কোলাবোরেশন, পার্সন টু পার্সন কোলাবোরেশন, ডাক্তার টু ডাক্তার কোলাবোরেশন, এগুলা করা যেতে পারে। এবং আমি সাধারণত এই ব্যাপারে যদি কেউ উদ্যোগ নেয়, আমি সাধারণত সাহায্য করতে খুবই উৎসাহী, কারণ আমার মনে হয় ওনারা যদি এটা জানে, দেশে এটাকে অ্যাপ্লাই করতে পারবে। সো কোলাবোরেশন সুযোগ অনেক আছে। আমি বলবো যে ম্যান টু ম্যান, ইনস্টিটিউশন টু ইনস্টিটিউশন কোলাবোরেশন করা সম্ভব। অসংখ্য ধন্যবাদ স্যার আমাদেরকে সময় দেওয়ার জন্য। আর এই ছিল আজকের আয়োজন। এতক্ষণ দেখছিলেন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস পয়েন্ট, সাথে ছিলাম তাসনুভা মোহনা। সুপ্রিয় দর্শক, সামনের সপ্তাহে নতুন নতুন ব্যবসায়িক খবরাখবর নিয়ে দেখা হবে আবারও এটিএন বাংলার পর্দায়। সকলের সুস্থতা কামনা করে তাসনুভা মোহনা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।